আমি ডাকঘরে চাকরি করি। এসেছিলাম বীরভূম জেলার এই প্রত্যন্ত গ্রাম তারাপুরে। তারাপুরে আমাদের একটি ডাকঘরের অফিস রয়েছে, তবে আমি এখানে চাকরি করি না। আমার অফিস কলকাতার লিটন স্ট্রিটে। সেটাই সমস্ত ডাকঘরের প্রধান অফিস। কাল বিকালে অফিস থেকে ফেরার সময় বস আমাকে ডেকে পাঠিয়েছিল। বস আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এটা খুব দরকারি একটা কাগজ, এই কাগজটা আমাকেই পৌঁছে দিতে হবে। কোথায় যেতে হবে তা জেনে প্রথমে একটু আপত্তি করেছিলাম, কিন্তু কোনো আপত্তি তার সামনে টিকল না। বস বলল, খুব শীঘ্রই হয়তো আমার পদোন্নতি হতে পারে। তাই আর না করতে পারলাম না। আজ সকালে ট্রেন ধরে নৌকাডাঙ্গাতে এসে পৌঁছেছিলাম। সেখান থেকে বাস পেতে কোনো অসুবিধা হয়নি তারাপুরের জন্য। কিন্তু বিপদটা হয়েছে এখন। ওখান থেকে বেরোতে বেরোতে একটু সন্ধ্যা হয়ে এসেছিল। তারাপুর বাস ডিপোয় এসে শুনলাম দুপুর 3টের শেষ বাস বহুক্ষণ আগে রওনা হয়ে গিয়েছে। অথচ এখানে আমার বিশেষ কেউ চেনা নয়। ডাকঘর এতক্ষণে বন্ধ হয়ে গিয়েছে, আর গ্রামগঞ্জে সবাই অচেনা। কার বাড়িতেই যাব। বাসে আসার সময় দেখেছিলাম রাস্তাটা 10-12 মাইলের মতন। কোনো মতে হেঁটে একবার নৌকাডাঙ্গায় পৌঁছাতে পারলে সেখান থেকে ট্রেন পেয়ে যাব। অনেক রাত পর্যন্ত ট্রেন আছে এই লাইনে। তাই অগত্যা হাঁটতে শুরু করলাম। বাসে আস্তে আস্তে দেখেছিলাম চারিদিকে শুধু ধান ক্ষেত, মাঠ আর ধুধু প্রান্তর। এমনকি পাকা রাস্তারও কোনো বালাই নেই। এখানকার লোকের আপদ বিপদে যাতায়াতের একমাত্র ভরসা হলো বাস। রাতের অন্ধকারে এই রাস্তাঘাট, মাঠ, ধান ক্ষেতকে অন্যরকম দেখাচ্ছে। আবছা চাঁদের আলোয় চারিদিক মায়াচ্ছন্ন হয়ে আছে। রাস্তার পাশের গাছগুলো কালো অশরীরী ছায়ার মতো ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে। দূরে ধান ক্ষেতের ওপরের আকাশ আবছা নীল আলোয় ভরে আছে। ধান ক্ষেত, মাঠ, ঝোপঝাড়ে অজস্র জোনাকির মেলা। তাদের মিটমিট করে জ্বলতে থাকা আলো মনকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে তোলে। সেই শান্তি আমাদের কলকাতার বৈদ্যুতিক প্রখর আলোতে পাওয়া যায় না। জোনাকিগুলো হঠাৎ দেখলে মনে হয় আকাশের নক্ষত্র বুঝি মাটিতে নেমে এসেছে। ঝিঝির উচ্ছল সুর কিছুটা মন্থর হয়ে এসেছে, তবুও ঝিঝির দল এক মনে তাদের যন্ত্র বাজিয়ে চলেছে। লাল কাঁকড় বিছানো মাটির উপর দিয়ে কিছুটা হাঁটার পর হঠাৎ দেখলাম একটি মন্দির। মন্দিরটি দেখে তার সামনে দাঁড়িয়ে পড়লাম। চাঁদ এবং নক্ষত্রের ফিকে আলোতেও দেখতে পেলাম মন্দিরের গায়ে পোড়ামাটির অজস্র কারুকার্য। তার মধ্যে কিছুর অবস্থা বেহাল, কিছু এখনো মন্দিরের দেয়াল আঁকড়ে ধরে আছে। ভেতরে আলো জ্বলছে, ক্ষণে ক্ষণে ঘণ্টার শব্দ ভেসে আসছে। সম্ভবত সন্ধ্যা পুজোর আরতি চলছে। কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। নীলচে ফিকে আকাশের উপর মন্দিরটা মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে। এই সব প্রত্যন্ত জেলায় এমন সব পোড়ামাটির মন্দির আছে যা দেখলে ফিরে যেতে ইচ্ছা করে সেই রাজরাজাদের সময়কালে। কত অজানা শিল্পীর হাতের ছোঁয়া লুকিয়ে আছে এই মন্দিরগুলোতে। দেখলে বলতে ইচ্ছা করে আমাদের সেই পুরাতন দিনগুলোই ভালো ছিল। এসব মুগ্ধ হয়ে দেখছি, এমন সময় হুঁশ ফিরল একটা খুক খুক কাশির শব্দে। তুমি কে বাবা? সন্ধ্যের পর এখানে কি করছো? একজন গেরুয়াধারী ব্রাহ্মণ কখন বাইরে বেরিয়ে এসেছে আমি তার লক্ষ্য করিনি। লোকটার বয়স 50 ঊর্ধ্ব, গায়ে গেরুয়া রঙের পাঞ্জাবি, তার সাথে ধুতি, কপালে গেরুয়া তিলক কাটা। লোকটাকে একবার আপাদমস্তক ভালো করে লক্ষ্য করে নিয়ে বললাম, আমি এসেছিলাম এই কাছের গাঁয়ে তারাপুরে। সেখানে ডাকঘরের একটা দরকারি কাজ ছিল। ফেরার সময় বাস পেলাম না। ও, তা এখন যাচ্ছ কোথায়? এখন যাচ্ছি নৌকাডাঙ্গার উদ্দেশ্যে। বলো কি? সে তো এখান থেকে অনেকখানি পথ।
কিন্তু আমি নিরুপায়, আজকেরই ফিরে যেতে হবে। আর নৌকাডাঙ্গায় পৌঁছাতে পারলে ওখান থেকে আমি রাতের ট্রেন পেয়ে যাব। সবই বুঝলাম বাবা, কিন্তু ও রাস্তায় তো কোনো জনবসতি গ্রাম কিছুই পড়ে না, শুধু ধুধু প্রান্তর আর ঘন বন রাস্তার দুধারে। তাহলেই বা আর উপায় কি বলুন? যেতে তো আমাকে হবেই। যাই হোক, দেরি করে লাভ নেই, আসি। চলে আসতে যাব এমন সময় আবার ব্রাহ্মণটি আমাকে ডাক দিলেন। শোনো বাবা, এইসব গায়ের রাস্তা বিশেষ ভালো না। এই না সন্ধ্যের পুজো হওয়া ফুল। বাবা মহেশ্বর খুব জাগ্রত, এই ফুল সঙ্গে রাখো, বাবা তোমার মঙ্গল করবেন, ঈশ্বর তোমার উপর কৃপা করবেন। ঠাকুরের ফুলটা হাতে নিয়ে আমি পকেটে রাখলাম। আচ্ছা, এখন তবে আসি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমি সামনে ফিরে হাঁটতে শুরু করলাম। মন্দির ফেলে আধ ঘন্টা মতন হাঁটার পরেই ব্রাহ্মণের কথার সত্যতা প্রমাণ হয়ে গেল। এই আধ ঘন্টার মধ্যে একটি আলোর চিহ্ন, কুকুর বিড়াল পর্যন্ত আমি রাস্তায় দেখতে পাইনি। চারিদিকে নিবিড় ঘন অন্ধকার, সঙ্গে টর্চ নেই, তাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। অন্ধকারটা অনেকটাই চোখ সওয়া হয়ে গিয়েছে। তাছাড়া রাস্তা খুব একটা প্যাঁচালো কিছু না, সিধে রাস্তা, লম্বা সাপের মতো এঁকে মেঁকে গেছে। এবার নক্ষত্রের আলো আরো অনেকটা কমে গিয়ে অন্ধকার ঘন হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ ছেয়ে গিয়েছে কালচে মেঘে। কিছুক্ষণ যেতে না যেতেই আকাশে বিদ্যুৎ চমক দেখা গেল এবং মেঘ ও চাপা সুরে গর্জন করে উঠল। অমনি আমার কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। ভারী বিপদ হলো দেখছি। এখন বৃষ্টি শুরু হলে কোথায় গিয়ে আশ্রয় নেব এই ফাঁকা প্রান্তরের মাঝে? অনেকখানি পথ পেরিয়ে চলে এসেছি। সেই মন্দিরে কিংবা আমার ডাকঘরে ফিরে যাওয়ার উপায় এখন নেই। আপাতত সামনের দিকে এগিয়ে চলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। হাঁটার গতি একটু বাড়িয়ে দিলাম। ভাবলাম যদি সামনে কোনো চালা বা দোকান কিংবা মন্দির কিছু দেখতে পাই তবে তার মধ্যে গিয়ে আশ্রয় নেব। এসব ভাবছি এমন সময় ঠান্ডা বৃষ্টির কণা দু এক ফোঁটা গায়ে তীরের মতো এসে বিঁধল। খুব জোরে নয়, কিন্তু বেশ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। ভাবলাম, হে ভগবান, এ কি হলো? বেশ তো আপন মনে হেঁটে যাচ্ছিলাম, বিপদ যে একেবারে ঘাড়ের উপর এসে ঝাঁপিয়ে পড়ল। একটুও সময় দিলে না যে বিপদ থেকে পালিয়ে বাঁচি। এখন তুমি রক্ষা করো ভগবান। এখন রুদ্ধশ্বাসে আমি হেঁটে চলেছি। হঠাৎ লক্ষ্য করলাম দূরে অন্ধকারের মধ্যে একটা আবছা বাড়ির মতো অবয়ব দেখা যাচ্ছে। প্রথম ভাবলাম হয়তো ভুল দেখছি, এই জনহীন প্রান্তরে কেই বা বাড়ি করে থাকবে। আরও কিছুটা হেঁটে কাছে এগিয়ে যেতে দেখলাম একটা পুরানো দিনের বাড়ি। বাড়িটার মধ্যে বেশ একটা বনেদিয়ানার ছাপ আছে, তবে এমন নয় যে সেটাকে কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ি বলা যায়। বরং ছোট মাপের বাগান বাড়ি বললে অনেকটা বুঝতে সুবিধা হবে। বাড়িটি দোতলা, তা বাইরে থেকে বোঝা যাচ্ছে। তবে বাড়িটির অবস্থা এখন খুব একটা ভালো নয়। এদিক ওদিক দেয়ালে অনেক জায়গায় পলেস্তারা খসে গিয়ে লাল ইট দাঁত বের করে আছে। বাড়িটির দেওয়ালে বড় বড় ফাটল, সেখান থেকে বট অসত্যের চারা গজিয়ে উঠেছে। জানলার গ্রিল ভেঙে গিয়েছে, পাল্লা ঝুলে পড়েছে। শুধু সদরের দরজাটা দেখে মনে হয় অনেক কষ্ট করে বাইরের সমস্ত ঝড়ঝাপটা এড়িয়ে সেটি দাঁড়িয়ে আছে। আর বেশি ভাববার সময় ছিল না। এই ভাঙা বাড়ি আমার কাছে এখন স্বর্গ বলে মনে হলো, কারণ বাইরে বৃষ্টি আরও খানিকটা বেড়েছে। তাড়াতাড়ি বাড়িটির কাছে পৌঁছে গেলাম। এভাবে না বলে লোকের বাড়িতে ঢোকার অভ্যেস নেই, তাই দরজায় সসংকোচে ঠেলা দিলাম। একটা বিশ্রী শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ভেতরে চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। বাইরে তখন বৃষ্টির দাপট এবং মেঘের গর্জন সমান তালে পাল্লা দিয়ে চলেছে।
বাইরে থেকে নীল বিদ্যুতের আলো কয়েক সেকেন্ডের জন্য জানলার ফাঁক ফোকর দিয়ে ঘরের মধ্যে ঢুকে ঘরটাকে আলোকিত করে আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এই ক্ষণিকের আলোতে কিছু জিনিস লক্ষ্য করে মনে একটু খটকা হলো। ভেতরের পরিবেশ থেকে মনে হয় এখনো এ বাড়িতে কেউ থাকে, কারণ ভেতরটাতে তত বেশি ধুলোর আস্তরণ নেই। পুরানো বাড়িগুলোতে যেভাবে মাকড়সার জাল হয়ে থাকে সেসব খুবই অল্প। দেখে মনে হয় কেউ এগুলোকে অল্প বিস্তর পরিষ্কার করে থাকে। ভেতরে অনেক দামি জিনিস, সোফা, টেবিল, চেয়ার, বড় বড় টাঙানো ফটোগ্রাফ, তবে সেসবের মুখ প্রায় দেখা যাচ্ছে না অন্ধকারে, এবং নানান দামি আসবাবে এ ঘর পরিপূর্ণ। এবার মন আরও দুয়ে দুয়ে চার করল, হয়তো বাড়ির মালিক দরজাটা সারিয়ে ঠিক করে রেখেছে, তাই জানলাগুলোর মতো দরজাটাও ভেঙে যায়নি। এটা নেহাতি বাজে ব্যাপার হয়ে গিয়েছে। কাউকে কিছু না বলে একটা অচেনা অজানা লোকের বাড়িতে আমি দুম করে ঢুকে পড়েছি। এই বিপদ এড়ানোর একটিমাত্র উপায়, আমি গলা তুলে ডাক দিলাম, মশাই, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? মশাই, বাড়িতে কেউ আছেন? কারোর কোনো সাড়া নেই। প্রত্যেক ডাকের সাথে মনে হচ্ছিল এই ঘরের দেওয়াল, সমস্ত আসবাবপত্র আমার সাড়া পেয়ে নিজেদের মধ্যে কানাঘুষো করছে চুপিসারে। অসহায়ের মতো কারোর কোনো সাড়া না পেয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। প্রায় মনে হচ্ছিল দুটো জ্বলন্ত চোখ আমার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে চলেছে। পেছন থেকে একটা খুট করে শব্দ হলো। থতমত খেয়ে সেই দিকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম কেউ কোথাও নেই। সম্ভবত কোনো ইঁদুর বা ওই জাতীয় কিছু হবে, এইসব ভাবছি। এমন সময় একটা হলদে আলো এসে পড়ল আমার সামনের দেওয়ালে, মানে ঠিক আমার পিছনে আলোটা জ্বলে উঠেছে। ঘুরে সেদিকে দাঁড়িয়ে অবাক হয়ে দেখলাম একটা মাঝবয়সী লোক হাতে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি একটু হাসি হাসি গলায় প্রশ্ন করল, হ্যাঁ, আপনি কে মশাই? কোত্থেকে আসছেন? আমাকে ক্ষমা করবেন, আসলে বাইরে বৃষ্টি শুরু হয়েছিল, তাই একটু আশ্রয়ের খোঁজে আমি আপনাকে না বলেই আপনার বাড়িতে ঢুকে পড়েছি। না না না, ঠিক আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি ঢুকে পড়েছেন, তাতে কোনো অসুবিধা নেই। না না, সত্যিই আমি খুব লজ্জিত। এভাবে কাউকে কিছু না বলে কারোর বাড়িতে ঢুকে পড়াটা খুব অন্যায়। আমি জানি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি লোক মন্দ নই, কোনো মন্দ অভিসন্ধি আমার নেই। আরে ঠিক আছে ঠিক আছে, ঢুকেই যখন পড়েছেন তখন আপনি আমার অতিথি। আর আপনাকে বলে দিতে হবে না যে আপনি ভদ্রলোক, আপনাকে দেখে বোঝা যায়। আপনি অত ক্ষমা টমা চাইবেন না। যে কারণেই হোক আপনি আমার গৃহে আশ্রয় নিয়েছেন, এ তো বড় আনন্দের কথা। আপনি গিয়েছিলেন কোথায়? গিয়েছিলাম তারাপুর গাঁয়ে। সেখানে আপনি কি করেন মশাই? সেখানে আমি কিছু করি না, আমি কলকাতার ডাকঘরে কাজ করি। একটা জরুরি কাগজ এখানে পৌঁছে দেওয়ার ছিল, তাই গিয়েছিলাম। ফেরার সময় বাস পাইনি, তাই হাঁটতে হাঁটতে আসছিলাম। হঠাৎই এই বৃষ্টি। ও আচ্ছা আচ্ছা, আর আপনার নামটা মশাই? আমার নাম সমীরণ দাস। ও, আমার নাম নন্দন সেন। হো, আচ্ছা আচ্ছা। আমি একটু এখানে দাঁড়াই, বৃষ্টি কমে গেলে চলে যাব। সে কি মশাই, আমি আপনাকে এখানে দাঁড় করিয়ে গেরস্থের অকল্যাণ করব নাকি? হ্যাঁ, আপনি চলুন। কোথায় যাব? এই তো দেখছি জামা কাপড় মাথা একেবারে ভিজে গিয়েছে। এই গামছাটা নিন, আর ওদিকে বাথরুম আছে, যান একটু মাথা মুছে পরিষ্কার হয়ে নিন। না না, ঠিক আছে, তার দরকার নেই, আমি এখানেই দাঁড়াচ্ছি। আপনি কি পাগল হলেন? জানেন তো
অতিথিকে আমরা কি বলি? নারায়ণ। তাহলে সবই তো জানেন, আর দাঁড়িয়ে থাকবেন না। অগত্যা আর কথা না বাড়িয়ে আমি লোকটির দেখানো পথে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখলাম লোকটি সেইভাবেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ব্যস্ত হয়ে বললেন, আসুন, এদিকে আসুন। আমিও লোকটাকে অনুসরণ করে ঘরের এক কোণে রাখা সেই টেবিলের কাছে এসে পৌঁছালাম। এবার আমার অবাক হওয়ার আরও বাকি ছিল। টেবিলের ওপরে প্রচুর খাবার সাজিয়ে রাখা। এ কি করেছেন মশাই? এই এত সব কে খাবে? এ তো সামান্য, এইটুকু গ্রহণ করুন। এত সব আয়োজন আপনি করলেন কখন? ও সব আপনি ভাববেন না। বসে যান দেখি খেতে। দেরি করলে খাবার ঠান্ডা হয়ে যাবে। দেখুন দেখি, এসবের আবার কি দরকার ছিল? শুধু শুধু আমার জন্য আপনাকে এত সব ঝামেলা পোয়াতে হলো। আর কথা না বাড়িয়ে খেতে বসুন। কি সামান্য ব্যবস্থা করেছি, তার জন্য আবার ঝামেলা? আপনি বসুন, আপনার জন্য আরো অনেক ব্যবস্থা আছে। তার মানে কি ব্যবস্থা আছে? মানে খাওয়া দাওয়া, বিশ্রাম। আমি আর না করলাম না। সত্যি বলতে কি, এতটা পথ হেঁটে বেশ খিদেই পেয়েছিল। খাবারগুলো থেকে রীতিমতন সুগন্ধ ভেসে আসছিল নাকে। তাই বসেই পড়লুম একরকম। খেতে বসে মুখের সামনে এত রকম খাবার পেয়ে মনটা আনন্দে ভরে উঠেছিল। কিন্তু ঠিক তখনই একটা দুশ্চিন্তা মনের দরজার ওপার থেকে উঁকি মারছিল। এত সব পদ, এত রকম রান্না, লোকটা করলো কখন? হঠাৎ করে দেখলে মনে হয় যেন আমি তাকে চিঠি লিখে এসেছি। আমি আসবো সে জানতো, তাই এত রকম পদ রান্না বান্না করে আমার জন্য বসেছিল। বসে বসে এইসব ভাবছি, লোকটা আবার বলে উঠল, আপনি যে বসে রইলেন, শুরু করুন। হ্যাঁ, এই বলে সমস্ত পদগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিলাম। থালার ওপর সরু চালের ভাত, চুর করা, পরপর বাটিতে সোনামুখের ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, রুই মাছের কালিয়া, তেলকই, বেশ কষিয়ে বানানো দেশি মুরগির মাংস, চাটনি, পাঁপড়। এ যেন একেবারে বিয়ে বাড়ির খাওয়া। প্রত্যেকটা পদই স্বাদে গুণে রূপে ভরপুর। ভাত দিয়ে ডাল মাখিয়ে শুরু করলাম। উফ, এমন তোফা ডাল বহুদিন খায়নি। আর পুঁই শাকের চচ্চড়ির অতুলনীয় স্বাদ। ডালের সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজারও কোনো তুলনা নেই। রুই মাছের কালিয়ার দুটো পেটির পিসই আমাকে দিয়েছিল। রুই মাছের পেটিতে কামড় দিয়ে এক চরম স্বাদের অনুভূতি পেলাম। সেরকম মাছের কালিয়া আমি বহুদিন খাইনি। মাছটা যে 1.5 ওজনের হবে তাতে কোনো সন্দেহ নেই। আহা, তেলকইয়ের কি স্বাদ, সে কোনোদিন ভোলা যাবে না। মাংসটাও খাসা হয়েছিল, কিন্তু মাছের পদ দুটো আমাকে বেশি মুগ্ধ করেছে। একের পর এক সুস্বাদু পদ উদরস্থ করে এক সময় দেখলাম থালা বাটি সব একেবারে ফাঁকা। একটু লজ্জাই পেলাম, এত সব কি করে খেয়ে ফেললাম। জল ভর্তি গ্লাস মুখে তুলে জল পান করে নামিয়ে রাখলাম। একটা পরিতৃপ্তির ঢেঁকুর উঠল। যান, আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসুন। আমি উঠে গিয়ে হাত মুখ ধুয়ে এসে আবার চেয়ারে বসলাম। লোকটাও আগের জায়গাতেই বসেছিল। বসুন বসুন, দুদণ্ড গল্প করা যাক। তখনও এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, তবে বৃষ্টির সে প্রবল উদ্যম কিছুটা কমে গিয়েছে। বিদ্যুতের ঝলক এবং মেঘের গুড়গুড় ডাক এখনো শোনা যাচ্ছে। বৃষ্টিটা না কমলে যে কি হবে। কি আর হবে, আপনি এখানে রাতটা থেকে যাবেন? না না, আজ আমাকে বাড়ি ফিরতেই হবে। ফিরবো বললেই তো আর সবাই ফিরতে পারে না। তার মানে ফিরতে পারে না? মানে যা বৃষ্টির দাপাদাপি চলছে,
আবার বেড়ে গেলেই মুশকিল। ও আচ্ছা আচ্ছা, আপনি বুঝি এ বাড়িতে একাই থাকেন? আমি বিয়ে করিনি মশাই, তাই একাই থাকি। আর বাবা মা বহু দিন গত হয়েছেন। আমাদের এই সেনবাড়ি এ অঞ্চলে একসময় খুব নাম ছিল। আমাদের বংশে টাকা পয়সা আরও 10টা বনেদি পরিবারের মতো থাকলেও নামটা ছিল অতিথি আপ্যায়নের জন্য। আমরা খুব অতিথি পরায়ণ ছিলাম। এই সেন বংশের কোনো ছেলে জন্ম নিলে তাকে ছোটবেলা থেকে শেখানো হতো তার জীবনের সবথেকে বড় ধর্ম অতিথি সেবা। এটাই আমাদের বংশের রীতি। এভাবেই আমরা বড় হয়ে উঠেছি। তাই আপনি এত সব দেখে অবাক হলেও আমি কিন্তু হইনি। আজও আমি বসে থাকি নতুন কোনো অতিথির আশায়। বাবা, আপনার বংশের ইতিহাস তো বেশ চমৎকার। এই রকম রীতি আমাদের বংশে 7 পুরুষ ধরে চলে আসছে। প্রত্যেক পুরুষেই এই অতিথি পরায়ণের দায়িত্ব খুব নিষ্ঠাভরে পালন করে চলেছে। আর এখন এই বংশের শেষ বংশধর আমি। আর আমিও সমস্ত দায়িত্ব নিষ্ঠাভরে পালন করার চেষ্টা করছি, জীবনের এপার থেকেও জীবনের ওপার থেকেও। লোকটার কিছু কিছু কথা এমন অদ্ভুত, তাই সব কথাতেই আমি আর প্রশ্ন করলাম না। আপনাদের বাড়ি যে বনেদি, তা বাড়ির চেহারা, আপনার কথাবার্তা এবং বাড়ির ভেতরে দামি দামি আসবাব দেখলেই বোঝা যায়। এবং আমি সত্যিই বলতে বাধ্য হচ্ছি, আপনাদের বংশের অতিথি পরায়ণ বড় মধুর। আপনিও এ প্রজন্মে তার কোনো ত্রুটি হতে দেননি। ঘরেতে এত দামি দামি ফার্নিচার, আপনি একা থাকেন, ভয় করে না? আমি ভয় করব কি মশাই? লোকে যে আমাকে ভয় করে। মানে মানে লোকে আপনাকে ভয় করে মানে? মানে অন্য কিছু নয়। এক সময় আমাদের পরিবারের যা দাপট ছিল তাতে এই অঞ্চলে সবাই ভয় ভক্তি করে চলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি দামি আসবাবের কথা বলছিলেন না? আমার এই বাড়ির মধ্যে এমন অদ্ভুত জিনিস আছে যা আপনার দেখলে চোখে তাক লেগে যাবে। কি অদ্ভুত জিনিস? আমাদের পূর্বপুরুষদের আঁকানো অয়েল পেন্টিংয়ের ছবি আছে। দেখলে মনে হবে তারা এখনো জীবিত আছে। এই দেখবেন। হ্যাঁ, দেখতে আমার কোনো আপত্তি নেই। আঁকার প্রতি আমার একটু আগ্রহ আছে। তাহলে তো আপনার মশাই খুব ভালোই লাগবে। আসুন আসুন আমার সঙ্গে আসুন। লোকটি উঠে দাঁড়িয়ে হাতে হ্যারকিন তুলে নিল এবং এগিয়ে চলল। আমিও তার পেছন পেছন এগিয়ে গেলাম। একটা বড় দেয়ালের সামনে এসে দাঁড়ালো লোকটা। দেখলাম দেওয়ালের গায়ে পরপর বড় বড় সোনালি ফ্রেমে আঁকা ছবি লাগানো রয়েছে। তবে অন্ধকারে তাদের মুখ কিছুই বোঝা যাচ্ছে না। পরপর অন্তত 8-9টা ফটোগ্রাফ হবে। লোকটা প্রথম ফটোর কাছে আরও এগিয়ে গেলেন এবং হাতের হ্যারকিনটাকে উঁচু করে ধরলেন। তার ফলে হলদে আলো গিয়ে পড়ল তেল রং করা ছবির ওপর। সুন্দর সূক্ষ্ম কাজ করা পাঞ্জাবি আর ধুতি পরিহিত একটি লোক ফ্রেমে বন্দী হয়ে আছে। এটা আমার পিতামহ বিভূতি সেন, যিনি এই বাড়ি তৈরি করেছিলেন। আবার কিছুটা হেঁটে গিয়ে আরেকটি ফটোগ্রাফের কাছে এসে লোকটি সেইটির ওপর আলো ফেললেন। এবার দেখলাম বলিষ্ঠ চেহারা নিয়ে একজন মাঝবয়সী লোক খালি গায়ে বসে আছেন, বন্দুক হাতে। ইনি রুদ্র সেন। এক্ষুনি যে বলছিলাম এই এলাকার লোক সবাই ভয় ভক্তি করত, এনার খুব দাপট ছিল। এমনি করে বেশ কিছু ফটো ফ্রেম পরপর আমরা দেখে চললাম। একটার পর একটা দেখিয়ে তাদের নাম এবং তাদের সম্বন্ধে বলে চলল লোকটা আমাকে। একটি ফটোর সামনে গিয়ে লোকটা হাত উঁচু করে বলল, এটি আমার পিতা গৌরী সেন। তিনি খুব শান্তশিষ্ট এবং সৎ লোক ছিলেন। তারপরও দেখলাম একটি ফটোগ্রাফ রয়েছে। লোকটি তার সামনে এসে দাঁড়ালো এবং একটু ছলনার হাসি হেসে বলল, কি মশাই,
কেমন লাগছে? খুব ভালো। চিত্রকারের হাতের নিপুণতা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখনো মুগ্ধ হওয়ার অনেক বাকি আছে। এবার আপনাকে একটা বিশেষ ফটো দেখাবো। এই বলে লোকটা হ্যারকিনটা উঁচু করলো। হলদে ঘোলাটে আলো ফটো ফ্রেমের উপর পড়ল। খানিকক্ষণ দেখতে না দেখতেই বুঝে ফেললাম এটা তো এই লোকটারই ফটো। তখনই লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে প্রশ্ন করল, কি মশাই, চেনা চেনা লাগছে? হ্যাঁ হ্যাঁ, এ তো আপনার ফটোগ্রাফ। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এতগুলো মৃত লোকের মধ্যে আপনার ফটোগ্রাফ টাঙিয়ে রেখেছেন কেন? কারণ আমিও যে তাদের দলে। কি বলছেন আপনি? আজ থেকে 20 বছর আগে আমি মারা গেছি, কিন্তু ওই যে বললাম আমি বিয়ে থা করিনি, ফলে উত্তর পুরুষ নেই। তাই অতিথি আপ্যায়নের ভার এখন আমি কাঁধে বয়ে বেড়াচ্ছি। না পারছি ফেলতে, না পারছি ছেড়ে যেতে। তাই তো প্রতি রাতে অপেক্ষা করি যদি কোনো অতিথি আসে আমার গৃহে। তার রসিকতাটা ভালো, তবে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আর আমি ভূতের ভয় পাই না, সেহেতু ভূত নিয়ে ভয় দেখানোর চেষ্টা বৃথা। তাই ভূত নিয়ে আপনাকে ভয় দেখানো বৃথা? তাহলে যে আপনার এই ভুল ধারণাটা ভাঙতেই হচ্ছে মশাই। এবার আপনি ওই ফটোর দিকে তাকিয়ে দেখুন তো একবার। তাকালাম ফটোর দিকে। পাশ থেকেই কানে ভেসে এলো, কিছু কি পরিবর্তন লক্ষ্য করছেন? তখন আমি অবাক বিস্ময়ে দেখলাম ফ্রেমে আঁটা লোকটার ফটো ধীরে ধীরে পরিবর্তন হয়ে একটা বিভৎস পচা গলা দেহে পরিণত হচ্ছে। আমার মুখ থেকেই আপনা হতে বেরিয়ে এলো, কি হচ্ছে মশাই? এবার দেখলাম পুরোপুরি তার ফটোগ্রাফ পরিবর্তন হয়ে একটা বিভৎস ভয়ঙ্কর মূর্তিতে পরিণত হয়েছে। সেই ফটোর দিকে এখন যেন তাকানোই কষ্টকর হয়ে উঠেছে। আমি মুখ ফিরিয়ে নিয়ে লোকটার দিকে তাকালাম। এবার আমার শরীর হিম হয়ে উঠল। পিঠের শির দাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত যেন ঘাড়ের দিকে উঠে আসতে লাগলো। গায়ের লোম ভয়ে খাড়া হয়ে উঠল। অবাক বিস্ময়ে বিস্ফারিত চোখে দেখতে লাগলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিও এখন পরিণত হয়েছে সেই ফ্রেমবন্দি বিভৎস মূর্তির মতো। মুখের দিকে এদিক ওদিক থেকে মাংস খসে পড়েছে, ডকডকে ঘা দিয়ে রক্ত গড়াচ্ছে। চোখের গর্ত দুটো কালো হয়ে তার মধ্যে ধক ধক করে দুটুকরো অঙ্গার জ্বলছে। কি মশাই, এবার বিশ্বাস হচ্ছে যে আমি জীবিত নয়, আমি ভূত? এই বাড়িতে যারা অতিথি হয়ে আসে তারা আর কখনোই ফিরে যেতে পারে না। তারা বন্ধ হয়ে থাকে এই বাড়ির সাথে। আমার গলা দিয়ে কথা সরল না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আমি যেন আর তার মুখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। ভয়ে আমার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো এবং আমি দৌড় দিলাম সামনের দিকে এবং তৎক্ষণাৎ কিছু কথা ভেসে এলো। এখান থেকে কেউ কখনো পালিয়ে যেতে পারেনি বাবু। কেউ কখনো পালিয়ে যেতে পারেনি। আমার সামনের সদর দরজাটা খোলা ছিল। ছুটে তার কাছে যেতেই দরজাটা আমার মুখের উপর বন্ধ হয়ে গেল এবং আবারও আমার কণ্ঠ থেকে একটা আর্তনাদ ভেসে উঠল। তখনও এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভেঙে মাটির উপর ধর্মর করে উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম।
যেন বিশ্বাসই করতে পারছি না এই ভগ্ন পরিত্যক্ত বাড়ি, যার মধ্যে না আছে কোনো আসবাব, না আছে কিছু, চারিদিকে দেওয়াল ভেঙে গিয়েও দাঁড়িয়ে আছে সেই বাড়ির মেঝেতে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রিরে দেখা সেই লোকটা, তবে সেগুলো কি স্বপ্ন? মাথা ভোঁ ভোঁ করতে লাগলো, কিছুই বুঝতে পারলাম না। তবে কালকে সেই লোক যে আমাকে অতিথি আপ্যায়ন করেছিল, সে তো মানুষ নয়। তবে কি আমি স্বপ্ন দেখলাম? তা কি করে হতে পারে? সব তো আমার চোখের সামনেই হলো। তখন কিছুই বুঝতে পারিনি, সেই পোড়ো বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। পরে খোঁজ খবর করে জেনেছিলাম বাড়িটা সত্যিই ভুতুরে, আর ওই বাড়ির নাম সেন বাড়ি, এবং ওর শেষ বংশধর ছিলেন নন্দন সেন, যে কিনা আজ থেকে 20 বছর আগে মারা গিয়েছিলেন। সেদিন বেঁচে যাওয়ার কারণ আমি বহু দিন পর্যন্ত ভেবেও আন্দাজ করতে পারিনি। অনেক চিন্তা ভাবনার পর বুঝেছিলাম সেই পূজারীর দেওয়া ভগবানের ফুল হয়তো আমাকে সেই ভয়ঙ্কর রাতের হাত থেকে বাঁচিয়েছিল। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।